শুরুতেই যারা শুনছেন সবাইকে অত্যন্ত উৎসাহের সাথে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই গভীর আলোচনা বা ডিপ ডাইভে। হ্যাঁ, সবাইকে স্বাগত। আজকের আমাদের এই তথ্য অনুসন্ধানটা কিন্তু অন্য দিনের চেয়ে একটু আলাদা হতে যাচ্ছে। একদমই তাই। আজকের পাঠানো এই নথিপত্রগুলো, বিশেষ করে ৮ নম্বর ফাইলের যে ঐতিহাসিক দলিলগুলো আমরা ঘাটছিলাম, সেখানে সবচেয়ে চমকপ্রদ যে বিষয়টা চোখে পড়ল তা হলো একটা বিশাল রূপান্তর। ঠিক, একটা ট্রান্সফরমেশন। হ্যাঁ, মানে কিভাবে সম্পূর্ণ আবেগ বা ইমোশনের উপর দাঁড়িয়ে থাকা একটা ভক্তি আন্দোলন ধীরে ধীরে একটা সুনির্দিষ্ট ধর্মতত্ত্ব, ভূগোল এবং সাংগঠনিক কাঠামোর মাধ্যমে একটা দীর্ঘস্থায়ী ঐতিহ্যে পরিণত হল। আর আজকের এই আলোচনার সমস্ত তথ্য কিন্তু নেওয়া হয়েছে ঐতিহাসিক দলিল এবং ধর্মতাত্ত্বিক সূত্রগুলো থেকে। আমাদের সোর্স মেটেরিয়াল একদম সলিড। রাইট। আর এই তথ্য অনুসন্ধানের মূল লক্ষ্যই হলো এটা বোঝা যে কিভাবে কোনো রকম রাজনৈতিক ক্ষমতা বা বিশাল অর্থবল ছাড়াই স্রেফ বুদ্ধিবৃত্তিক এবং ভৌগোলিক নেটওয়ার্ক তৈরি করে এত বড় একটা কাজ করা সম্ভব হয়েছিল শুরুতেই। আজকের এই আলোচনায় এমন কিছু ঐতিহাসিক ব্যক্তিত্বের কথা আসবে যারা সমাজের সর্বোচ্চ সম্মান, রাজকীয় ক্ষমতা এবং বিপুল ধনসম্পদ অবলীলায় ত্যাগ করেছিলেন, শুধুমাত্র একটা আধ্যাত্মিক আন্দোলনের ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য। এটা সত্যি অবাক করার মতো একটা ব্যাপার। এই আলোচনার প্রেক্ষাপটটা যদি আমরা একটু দেখি, মহাপ্রভু তার জীবনের শেষ 2 দশক কাটিয়েছিলেন উড়িষ্যার পুরীতে। আর ঠিক এই সময়কালেই গৌড়ীয় বৈষ্ণব ধর্মের পুরো নকশাটা বা রূপরেখা চিরকালের জন্য বদলে যায়। তো এই বদলে যাওয়ার গল্পটা বুঝতে গেলে আমাদের একটু শুরুতে ফিরে যেতে হবে, শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের একদম প্রাথমিক পর্যায়টায়। হ্যাঁ, ১৪৮৬ সালের ৭ই মার্চ। ঠিক, বাংলার অন্যতম প্রধান শিক্ষাকেন্দ্র নব্যদ্বীপে তিনি জন্মগ্রহণ করেন। ওনার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র, যিনি আবার শ্রীহট্ট বা বর্তমান সিলেট থেকে নবদ্বীপে এসছিলেন। একদম। আর মাতা ছিলেন শচীদেবী, যিনি বিখ্যাত জ্যোতিষী নীলাম্বর চক্রবর্তীর কন্যা। জন্মের পর কিন্তু মহাপ্রভুর নাম ছিল বিশ্বম্ভর। আর নিম গাছের নিচে জন্ম হয়েছিল বলে লোকমুখে ওনার ডাকনাম হয়ে যায় নিমাই। পরবর্তীতে তিনি চৈতন্য মহাপ্রভু নামে সারা বিশ্বে পরিচিত হন। এই নথিপত্রগুলো থেকে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যায় যে নবদ্বীপের একজন অত্যন্ত মেধাবী পণ্ডিত এবং শিক্ষক হিসেবে তার বিশাল খ্যাতি ছিল। কিন্তু ১৫১০ সালের দিকে মাত্র ২৪ বছর বয়সে, মাত্র ২৪ বছর বয়স, ভাবা যায়। হ্যাঁ, মানে একজন প্রতিষ্ঠিত স্কলার হিসেবে কেরিয়ারের একেবারে চূড়ান্ত পর্যায়ে থাকা অবস্থায় তিনি হঠাৎ করে সন্ন্যাস গ্রহণ করেন। আর এই সন্ন্যাস নেওয়াটাই কিন্তু তার জীবনের এবং পুরো আন্দোলনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট বা মোড় ঘোরানো মুহূর্ত। একদম ঠিক। সন্ন্যাস গ্রহণের পর তিনি নবদ্বীপের পারিবারিক এবং সামাজিক জীবন পুরোপুরি ত্যাগ করেন। এরপর তিনি কিন্তু এক জায়গায় বসে থাকেননি। না, তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দীর্ঘ ভ্রমণ শুরু করেন। বিশেষ করে এই সময় তার দক্ষিণ ভারত ভ্রমণের কথা জানা যায়। তিনি বিভিন্ন মন্দির দর্শন করেন। আর সেই ভ্রমণের শেষ পর্যন্ত তিনি ওড়িশার পুরীকে, মানে তৎকালীন পুরুষোত্তম ক্ষেত্রকে, তার জীবনের শেষ 2 দশকের স্থায়ী আবাস হিসাবে বেছে নেন। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আছে। ভৌগোলিক স্থানান্তর হিসেবে পুরীকেই কেন বেছে নিলেন তিনি? এত জায়গা থাকতে পুরী কেন? পেছনে মূলত ভৌগোলিক এবং রাজনৈতিক কারণ ছিল। প্রথমত, তৎকালীন সময়ে গজপতি রাজবংশের অধীনে পুরী ছিল অত্যন্ত স্থিতিশীল একটি জায়গা। বাইরের কোনো পলিটিক্যাল ডিস্টারবেন্স সেখানে খুব একটা ছিল না। রাইট। দ্বিতীয়ত, বিখ্যাত জগন্নাথ মন্দির এবং রথযাত্রার কারণে সেখানে সারা বছরই প্রচুর তীর্থযাত্রীর সমাগম হতো। মানে একটা বিশাল কমিউনিকেশন হাব হিসেবে কাজ করত জায়গাটা। ঠিক তাই। আর তৃতীয় কারণটা হলো ভূগোল। পুরী বাংলার খুব কাছাকাছি একটা জায়গা, ফলে বাংলার যে অগুনতি ভক্ত বা অনুসারী ছিলেন তারা প্রতি বছর খুব সহজেই সেখানে যাতায়াত করতে পারতেন এবং যোগাযোগ রক্ষা করতে পারতেন। বাহ! তার মানে পুরীকে কেন্দ্র হিসেবে বেছে নেওয়াটা একটা নিখুঁত স্ট্র্যাটেজি ছিল। এখন সন্ন্যাস নেওয়ার পর তিনি যখন পুরীতে থিতু হলেন, তখন এই আন্দোলনটাকে একটা আধুনিক সংগঠনের কাঠামো দেওয়ার দরকার ছিল। হ্যাঁ, একটা কোর টিম দরকার ছিল তার। একদম। আর মহাপ্রভুর চারপাশে সে সময় এমন কিছু অত্যন্ত জ্ঞানী এবং দক্ষ মানুষ জড়ো হয়েছিলেন, যাদের প্রোফাইল রীতিমতো চমকে দেওয়ার মতো। শুরুতেই যার কথা আসে তিনি হলেন স্বরূপ দামোদর।
এই মানুষটিকে আজকের দিনের কর্পোরেট ভাষায় আমি আন্দোলনের চিফ কন্টেন্ট অফিসার বলতে পারি। হ্যাঁ, চিফ কন্টেন্ট অফিসার শব্দটা একদম পারফেক্ট, কারণ তার ভূমিকাটা আসলেই সেরকম ছিল। এই স্বরূপ দামোদরের আগের নাম ছিল পুরুষোত্তম আচার্য। তিনিও কিন্তু নবদ্বীপের একজন অত্যন্ত উঁচু দরের পণ্ডিত ছিলেন। আর সন্ন্যাস গ্রহণের পর তিনি স্বরূপ দামোদর নামে পরিচিত হন এবং পুরীতে মহাপ্রভুর সবচেয়ে অন্তরঙ্গ সঙ্গী বা সহযোগী হয়ে ওঠেন। তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি একই সাথে সংস্কৃত সাহিত্য, ভক্তিমূলক কবিতা এবং সঙ্গীতের অগাধ পণ্ডিত ছিলেন। আর তার এই যোগ্যতার কারণেই তাকে সবচেয়ে স্পর্শকাতর দায়িত্বটা দেওয়া হয়েছিল। মানে তিনি মূলত একজন ধর্মতাত্ত্বিক পাহারাদার বা গেটকিপারের ভূমিকা পালন করতেন। হ্যাঁ, কারণ এই আন্দোলনের মূল চালিকা শক্তিই ছিল কীর্তন বা গান। তো যে কেউ এসে একটা গান বা কবিতা লিখে ফেললেই সেটা মহাপ্রভুর সামনে গাওয়া যেত না, তাই না? একদমই না। স্বরূপ দামোদর অত্যন্ত কঠোরভাবে যাচাই করতেন। তিনি দেখতেন যে প্রতিটি গান বা কবিতা বৃন্দাবনের ভক্তি এবং দর্শনের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা। মানে মূল আইডিওলজি থেকে যেন কেউ সরে না যায় সেটা নিশ্চিত করতেন তিনি। ঠিক তাই। সমসাময়িক বিবরণ থেকে জানা যায়, মহাপ্রভুর মানসিক ও আধ্যাত্মিক অবস্থা স্বরূপ দামোদর যতটা নিখুঁতভাবে বুঝতেন, অন্য কেউ ততটা বুঝতেন না। অসাধারণ মা। এই কোর টিমের আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রামানন্দ রায়। তাকে আমরা একজন দার্শনিক প্রশাসক হিসাবে সংজ্ঞায়িত করতে পারি। উনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সত্যিই অবাক করার মতো। হ্যাঁ, তিনি সাধারণ কেউ ছিলেন না। তিনি ছিলেন ওড়িশার পরাক্রমশালী গজপতি রাজা প্রতাপরুদ্রদেবের একজন উচ্চপদস্থ প্রশাসক বা গভর্নর। একজন রুলিং স্টেটের গভর্নর, অথচ দক্ষিণ ভারত ভ্রমণের সময় গোদাবরী নদীর তীরে মহাপ্রভুর সাথে তার সাক্ষাৎ হয়। আর সোর্স বলছে এটি কোনো সাধারণ সাক্ষাৎ ছিল না, এটি ছিল এক দীর্ঘ দার্শনিক কথোপকথন। এই কথোপকথনটা ইতিহাস এবং ধর্মতত্ত্বের দৃষ্টিকোণ থেকে একটা মাস্টারপিস। এখানে প্রথাগত সামাজিক দায়িত্ব এবং আচার অনুষ্ঠানের সীমাবদ্ধতা নিয়ে গভীর আলোচনা হয়। মানে ঈশ্বরকে পাওয়ার জন্য যে শুধু রিচুয়াল বা নিয়মকানুনই যথেষ্ট নয়, সেই বিষয়টা উঠে আসে। একদম। সেখানে কৃষ্ণের প্রতি বিশুদ্ধ ভক্তির শ্রেষ্ঠত্ব নিয়ে কথা হয়। রামানন্দ রায় ভক্তির বিভিন্ন স্তর নিয়ে মহাপ্রভুর সাথে আলোচনা করেন। ঈশ্বরকে প্রভু, বন্ধু বা সন্তান হিসেবে দেখার পর সবশেষে তারা পৌঁছান বৃন্দাবনের গোপীদের মতো নিঃস্বার্থ ঐশ্বরিক প্রেমের চূড়ান্ত আদর্শে। যেটাকে মাধুর্য রস বলা হয়, যেখানে নিজের কোনো চাওয়া পাওয়ার হিসেব নেই। ঠিক। একজন অত্যন্ত ক্ষমতাধর রাজনীতিবিদের ভেতর এত গভীর এবং সূক্ষ্ম আধ্যাত্মিক জ্ঞান লুকিয়েছিল, এটা শুনলে সত্যি যে কেউ অবাক হবেন। আর এই গোদাবরী নদীর তীরের কথোপকথনই পরবর্তীতে গৌড়ীয় বৈষ্ণব দর্শনের মূল ভিত্তি হয়ে ওঠে। হ্যাঁ, এরপর আমি শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করতে চাইব এমন দুজনের নাটকীয় জীবনের গল্পের দিকে যারা রাজদরবারের চূড়ান্ত ক্ষমতা থেকে ত্যাগের পথে হেঁটেছিলেন। আমি রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী, এই দুই ভাইয়ের কথা বলছি। তৎকালীন বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটটা বিবেচনা করলে এই দুই ভাইয়ের গল্প যে কোনো পলিটিক্যাল থ্রিলারের চেয়েও বেশি রোমাঞ্চকর মনে হবে। একদম। তারা দুজনেই বাংলার পরাক্রমশালী সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজদরবারে অত্যন্ত উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। হোসেন শাহের রাজত্বকাল ছিল ১৪৯৪ থেকে ১৫১৯ সাল পর্যন্ত। রূপ গোস্বামীর উপাধি ছিল দবির খাস, যা অনেকটা মুখ্য সচিবের সমতুল্য। আর বড় ভাই সনাতন গোস্বামীর উপাধি ছিল সাকর মল্লিক, যা রাজ্যের একজন প্রধান মন্ত্রী সমান। মানে তারা ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে ছিলেন। প্রচুর ধন সম্পদ, প্রতিপত্তি, রাজনৈতিক ক্ষমতা সবকিছুই ছিল তাদের হাতের মুঠোয়। কিন্তু মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা সিদ্ধান্ত নেন সবকিছু ত্যাগ করার। আর এই ত্যাগ করাটা কিন্তু খুব একটা সহজ ছিল না, বিশেষ করে বড় ভাই সনাতন গোস্বামীর জন্য। হ্যাঁ, সরকারি চাকরি ছাড়ার কারণে তাকে তো সুলতানের রোষানলে পড়তে হয়, এমনকি কারাবরণও করতে হয়েছিল তাকে। ঠিক বলেছেন। কিন্তু সবকিছু পেরিয়ে তারা মহাপ্রভুর কাছে আসেন রামখেলিতে, তারপর প্রয়াগে, যেখানে রূপ গোস্বামীর সাথে দেখা হয়, এবং বারাণসীতে সনাতন গোস্বামীর সাথে মহাপ্রভুর দীর্ঘ সাক্ষাৎ হয়। আর এখানেই ঘটে পুরো মুভমেন্টের সবচেয়ে কৌশলগত ঘটনা। মহাপ্রভু তাদের আবেগের বদলে অত্যন্ত কঠিন এক পণ্ডিতের দায়িত্ব দেন।
মহাপ্রভু বুঝতে পেরেছিলেন যে একটি মুভমেন্টকে যুগ যুগ ধরে টিকিয়ে রাখতে হলে তাকে একটা সুনির্দিষ্ট ধর্মতাত্ত্বিক এবং দার্শনিক কাঠামোর ওপর দাঁড় করাতে হবে, আর সে কারণেই তিনি এই দুই প্রতিভাবান পণ্ডিতকে সেই দায়িত্ব দেন। এখান থেকেই কিন্তু একটা অদ্ভুত এবং অভূতপূর্ব মডেল তৈরি হয়, যেটাকে আমরা দ্বৈত কেন্দ্র বা ডুয়াল সেন্টার বলতে পারি। কিভাবে একটি আন্দোলন একই সাথে দুটি ভৌগোলিক কেন্দ্র থেকে পরিচালিত হতে পারে তার নিখুঁত উদাহরণ হল এই সময়কাল। মহাপ্রভু নিজে উত্তর ভারত ভ্রমণের সময় বৃন্দাবনে গিয়েছিলেন। হ্যাঁ, পুরাণ অনুযায়ী এটি ছিল কৃষ্ণের বাল্যকালের স্মৃতি বিজড়িত পবিত্র স্থান, কিন্তু ষোড়শ শতাব্দীর শুরুতে সেই পবিত্র স্থানগুলো প্রায় হারিয়েই গিয়েছিল। এরপর মহাপ্রভু নিজে পুরীতে ফিরে এলেও রূপ ও সনাতন গোস্বামী সহ অন্যান্য পণ্ডিতদের, যারা পরবর্তীতে বৃন্দাবনের গোস্বামী নামে পরিচিত হন, তাদের বৃন্দাবনে পাঠান। এই গোস্বামীদের বৃন্দাবনে পাঠিয়ে মহাপ্রভু তিনটি মূল প্রজেক্ট বা কাজ দিয়েছিলেন। প্রথমত, প্রাচীন শাস্ত্র ঘেঁটে কৃষ্ণের জীবনের সাথে সম্পর্কিত হারিয়ে যাওয়া সেই পবিত্র স্থানগুলো খুঁজে বের করা, দ্বিতীয়ত, সেখানে নতুন মন্দির ও তীর্থস্থান নির্মাণ করা। এবং তৃতীয়ত, ভক্তি দর্শনের ওপর প্রামাণ্য বই ও শাস্ত্র রচনা করা। এর ফলে একটা অবিশ্বাস্য ভৌগোলিক দ্বৈত কেন্দ্র তৈরি হল। পুরী ছিল আন্দোলনের আবেগিক ও শারীরিক কেন্দ্র, যেখানে স্বয়ং মহাপ্রভু অবস্থান করছিলেন। আর শত শত মাইল দূরে বৃন্দাবন হয়ে ওঠে এর বুদ্ধিবৃত্তিক ও সাহিত্যিক কেন্দ্র। ঠিক যেন আধুনিক কর্পোরেট স্ট্রাকচার। পুরী হল হেডকোয়ার্টার্স আর বৃন্দাবন হল R&D বা রিসার্চ সেন্টার। দারুণ একটা তুলনা। আজকের এই বিশাল কর্মকাণ্ডের যদি আমরা সারসংক্ষেপ টানি, তবে দেখব বাংলার সেই আবেগপূর্ণ নাম সংকীর্তন বা কীর্তন এখন একটা পূর্ণাঙ্গ দর্শনে পরিণত হয়েছে। হ্যাঁ, প্রথাগত আচার অনুষ্ঠান বা তাত্ত্বিক শুষ্ক জ্ঞানের চেয়ে ভক্তি বা নিঃস্বার্থ প্রেমকে সর্বোচ্চ আধ্যাত্মিক পথ হিসেবে প্রতিষ্ঠিত করা হলো। আর কলিযুগের জন্য হরিনাম কীর্তনকে সাধারণ মানুষের মুক্তির সবচেয়ে শক্তিশালী মাধ্যম হিসেবে চিহ্নিত করা হলো। এবং সবচেয়ে বড় কথা, বৃন্দাবনের গোপীদের যে নিঃস্বার্থ ভালোবাসা, সেটাকেই আধ্যাত্মিক প্রেমের সর্বোচ্চ মাপকাঠি হিসেবে গ্রহণ করা হলো। রূপ ও সনাতন গোস্বামীর লেখার মাধ্যমে এই পুরো কাঠামোটি চিরস্থায়ী রূপ পায়। এই সোর্সগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে পুরীতে কাটানো মহাপ্রভুর জীবনের এই পর্যায়টি আসলে একটা অসংগঠিত আবেগপূর্ণ আন্দোলনকে একটা সুগঠিত, গভীর দর্শনভিত্তিক ধর্মীয় ঐতিহ্যে রূপান্তরিত করেছিল। বাংলার নবদ্বীপ থেকে শুরু হওয়া এই স্রোত ওড়িশার পুরী এবং উত্তর ভারতের বৃন্দাবনকে একেবারে এক সুতোয় গেঁথেছিল। কিন্তু এই সব কিছুর মধ্যে একটা বিরাট রহস্য লুকিয়ে আছে। আর সেটাই হলো সবচেয়ে কৌতূহল উদ্দীপক মোড়। ঠিক যে সময় মহাপ্রভুর অনুসারীরা তার চারপাশের আন্দোলনকে একটা নিয়মতান্ত্রিক রূপ দিচ্ছিলেন, মহাপ্রভু তখন গভীর থেকে গভীরতর আধ্যাত্মিক ভাবাবেগে ডুব দিচ্ছিলেন। ঠিক, তাকে ঘিরে থাকা কাছের মানুষরাও তার এই তীব্র মানসিক অবস্থা পুরোপুরি বুঝতে পারতেন না। তিনি যেন জাগতিক সবকিছুর বাইরে চলে যাচ্ছিলেন। যারা এতক্ষণ আমাদের এই গভীর আলোচনা শুনছিলেন, আজকের পর্বের শেষে তাদের জন্য একটি নতুন ভাবনার উদ্রেক করতে চাই। একটা জিনিস ভেবে দেখুন তো, যখন কোনো মানুষ স্বয়ং নিখাত প্রেমের চূড়ান্ত রূপ ধারণ করেন, তখন কি তিনি তার চারপাশের এই নিয়মতান্ত্রিক পৃথিবীর থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েন? খুব সুন্দর একটা প্রশ্ন। কাঠামোগত ধর্ম এবং নিখাত বাঁধনহারা ভক্তি কি কখনো একই সরল রেখায় চলতে পারে, নাকি একটা আরেকটার সাথে সাংঘর্ষিক? এই বিষয়টা নিয়ে শ্রোতারা একটু ভেবে দেখতে পারেন। আর এই রহস্যের জট খুলতেই আগামী সপ্তাহের পর্বে আমরা আলোচনা করব রহস্যের সূচনা নিয়ে। একদম। আগামী সপ্তাহের নবম পর্বে আমরা পুরীর গম্ভীরাতে মহাপ্রভুর সেই নির্জন জীবন, তার তীব্র রহস্যময় আধ্যাত্মিক অবস্থা নিয়ে কথা বলব। ঐতিহাসিকদের কাছে আজও অমীমাংসিত সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হবে, চৈতন্য মহাপ্রভুর জীবনের শেষ বছরগুলোতে ঠিক কী ঘটেছিল। সেই পর্বটা মিস করার মতো নয় একেবারেই। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং এই গভীর আলোচনা শুনছিলেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, এই তথ্য অনুসন্ধান আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যদি আজকের আলোচনার কোনো নির্দিষ্ট দর্শনের সাথে একমত বা দ্বিমত পোষণ করেন, অথবা আপনাদের নিজস্ব কোনো মতামত থাকে, তবে অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে আমাদের জানান। আমরা সব মতামতেরই মূল্যায়ন করি। মনে রাখবেন, শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে আমাদের এই ঐতিহাসিক সিরিজটি মোট 10টি পর্ব এবং একটি বিশেষ অতিরিক্ত পর্ব নিয়ে তৈরি করা হয়েছে।
প্রতি সপ্তাহে আমরা একটি করে নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আগামী সপ্তাহে আবার কথা হবে নতুন একটি ডিপ ডাইভ নিয়ে।